ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আগামী দিনে যে এসএসসি এসএলএসটি পরীক্ষা হতে চলেছে, সেখানে ইতিহাস বিষয়ের ওপর 2 নম্বরের যে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসতে চলেছে, তা কিন্তু তোমরা বেশ সকলেই জানো। এই 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন নিয়ে আমি বিগত বেশ অনেকগুলোই প্রশ্ন এবং উত্তর আমার চ্যানেলে আপলোড করে চলেছি। তোমরা যারা এখনও সেগুলো দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নেবে এবং যদি সম্ভব হয় নোট করে নিলে সবথেকে ভালো হয়। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমি ছটা পার্ট মুঘল সাম্রাজ্যের ওপর আলোচনা করেছি। হ্যাঁ, এখন মুঘল সাম্রাজ্য নিয়ে আলোচনা হচ্ছে। আজকে শেষ পার্ট, সপ্তম অধ্যায়, সপ্তম পার্ট, এবং এই সপ্তম পার্টটা হলেই মুঘল সাম্রাজ্য শেষ হয়ে যাবে। এবং এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা কিন্তু এর মধ্য থেকেই আশা করি সমস্ত কোশ্চেন কমন পাবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, অষ্টাদশ শতকের মোগল অভিজাতদের প্রধান 3টি গোষ্ঠীর উল্লেখ করো। দেখে নে উত্তর। মোগল দরবারের অভিজাতগণ 3টি গোষ্ঠীতে বিভক্ত ছিল। 1. হিন্দুস্তানি গোষ্ঠীতে ছিলেন সৈয়দ আবদুল্লাহ খাঁ ও সৈয়দ হুসেন আলী খাঁ। 2. ইরানি দলের নেতা ছিলেন জুলফিকার খাঁ ও আসাদ খাঁ। 3. তুরানি গোষ্ঠীর নেতা নিজাম উল মুলক বা মীর করম উদ্দিন ও আমিন খাঁ কিলিচ খাঁ, কিলিচ খাঁ, আমিন খাঁ, এই 3জন ছিলেন তুরানি গোষ্ঠীর নেতা। দেখে নিই পরের প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হলো, মোগল সাম্রাজ্যের পতনের জন্য সামরিক দুর্বলতা কতখানি দায়ী? দেখে নিই উত্তর। মোগলদের সামরিক গঠন ছিল খুবই ত্রুটিপূর্ণ। যেমন 1. বিভিন্ন জনগোষ্ঠীতে বিভক্ত মোগল সেনাদলে কোনো সংহতি গড়ে ওঠেনি। 2. যুদ্ধকালে মনসবদারদের জন্য সম্রাটকে ভুগতে হতো। 3. মোগল সেনাবাহিনীর গতি ছিল স্লথ। 4. মোগলদের যুদ্ধ ও রণকৌশল ছিল পুরনো ধাঁচের। 5. মোগলরা নৌশক্তির গুরুত্ব উপলব্ধি করতে পারেনি। এই ছিল মোগল সাম্রাজ্যের পতনের জন্য সামরিক দুর্বলতা। দেখে নিই পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুর্শিদ কুলি খাঁ কে ছিলেন? উত্তর। বাংলাদেশের স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত দেওয়ান ও সুদক্ষ রাজকর্মচারী মুর্শিদ কুলি খাঁ। তিনি 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলার সুবাদার নির্বাচিত হন। তিনি বাংলার প্রশাসনকে সম্পূর্ণরূপে ঢেলে সাজান এবং বাংলার অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে কীভাবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর দেখে নিই। মীর করম উদ্দিন কিলিচ খাঁ দাক্ষিণাত্যে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ইতিহাসে নিজাম উল মুলক নামে পরিচিত। 1722 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ মোহাম্মদ শাহ তাকে উজির নিযুক্ত করেন। দিল্লির রাজনীতিতে বীতশ্রদ্ধ হয়ে তিনি দাক্ষিণাত্যে চলে যান এবং 1724 খ্রিস্টাব্দ থেকেই সেখানে কার্যত স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। দেখে নিই পরের প্রশ্ন। গুরুমুখী বর্ণমালার স্রষ্টাকে অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন? উত্তর। গুরুমুখী বর্ণমালার স্রষ্টা হলেন শিখদের দ্বিতীয় গুরু অঙ্গদ। অময়গয় দ। অমৃতসরের স্বর্ণ মন্দির তৈরি করেন রামদাস, অর্থাৎ ইনি ছিলেন আকবরের সমসাময়িক। নেক্সট কোশ্চেন দেখে নাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অযোধ্যা কিভাবে স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠা হয়? মানে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা কীভাবে হয়? প্রশ্নটা এরকম হবে। দেখে নিন উত্তর। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খাঁ, 1614 থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত। মোগল সুবাদার হিসেবে তিনি, অর্থাৎ সাদাত খাঁ, অযোধ্যার এক দক্ষ প্রশাসন গড়ে তোলেন। সেনাবাহিনীকে সুসজ্জিত করেন। কৃষকদের স্বার্থরক্ষা সচেষ্ট হয়। 1739 খ্রিস্টাব্দের মৃত্যুর পূর্বে কার্যত তিনি স্বাধীন নৃপতিতে পরিণত হয়েছিলেন। পরের প্রশ্ন, শিখদের প্রধান 10 জন গুরুর নাম লেখো।
দেখে নিই। গুরু নানক ইনি ছিলেন প্রথম, অঙ্গদ দ্বিতীয়, অমরদাস তৃতীয়, রামদাস চতুর্থ, গুরু অর্জুন পঞ্চম, হরগোবিন্দ ষষ্ঠ, হর রায় সপ্তম, হরকৃষ্ণ অষ্টম, তেজ বাহাদুর নবম এবং গোবিন্দ সিংহ ছিলেন দশম। পরের প্রশ্ন, গুরু অর্জুন কে ছিলেন? দেখে নিই। শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন। তার সময়ে গুরুপদের মর্যাদা যেমন বৃদ্ধি পায়, তেমনি এই পদ বংশানুক্রমিক হয়ে ওঠে। তিনি গ্রন্থ সাহেব সংকলিত করেন। মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্রকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর তাকে 1606 খ্রিস্টাব্দে হত্যা করেন। পরের প্রশ্ন, গুরু গোবিন্দ সিংহ কে ছিলেন? দেখে নিন উত্তর। শিখদের দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ। তিনি স্বাধীন শিখ রাজ্য গঠনের জন্য শিখদের নিয়ে খালসা নামে একটি সামরিক সংস্থা গড়ে তোলেন। তিনি খালসা সংস্থাকে শিখদের গুরু বলে অভিহিত করে মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এবং শিখদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য পঞ্চক প্রবর্তন করেন। দেখে নিই পঞ্চক কী। উত্তর, শিখদের দশম গুরু গোবিন্দ সিংহ শিখদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে একটি শক্তিশালী সামরিক জাতিতে পরিণত করার জন্য পঞ্চক প্রবর্তন করেন। এগুলি হলো কচ্ছ অর্থাৎ খাটো পাজামা, কেশ, কৃপান, কঙ্গ অর্থাৎ চিরুনি ও কারদ বা কারা অর্থাৎ বালা, হাতে যে ছেলেরা বালা পরে সেই বালা। পরের প্রশ্ন, পেশোয়া কি? প্রথম স্বাধীন পেশোয়াকে? দেখে নিন উত্তর। মারাঠাদের প্রধানমন্ত্রীকে বলা হয় পেশোয়া। প্রথম স্বাধীন পেশোয়া ছিলেন বালাজি বিশ্বনাথ। পরবর্তী প্রশ্ন দেখে নাও। আকবর কবে জিজিয়া কর তুলে নেন? ঔরঙ্গজেব ওই কর কবে চালু করেন? 1564 খ্রিস্টাব্দে আকবর জিজিয়া কর প্রত্যাহার করেন অর্থাৎ তুলে নেন এবং ঔরঙ্গজেব 1769 খ্রিস্টাব্দে ওই কর অর্থাৎ জিজিয়া কর আবার পুনঃপ্রবর্তন করেন বা পুনরায় চালু করেন। পরবর্তী প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের উত্থানের ম্যাগনা কার্টা বা সনদ বলতে কী বোঝো? উত্তর বলছি। আরেকটা প্রশ্ন আছে, এই সন্ধির শর্ত বর্ণনা করো, এই সন্ধির গুরুত্ব কী ছিল? দেখে নিন উত্তর। 1714 খ্রিস্টাব্দে পেশোয়া বালাজি বিশ্বনাথ ও মোগল সেনাপতি সৈয়দ হোসেন আলীর মধ্যে স্বাক্ষরিত সন্ধিকে ঐতিহাসিক রিচার্ড থমসন মারাঠা জাতির ম্যাগনা কার্টা বলে অভিহিত করেছেন। সন্ধির শর্তগুলো দেখে নিই। এই সন্ধির কী কী শর্ত ছিল? এই সন্ধির শর্তানুসারে শাহু মোগল সার্বভৌমত্ব মেনে নেয়। এটা সার্বভৌমত্ব হবে। মোগল সার্বভৌমত্ব মেনে নেয়। বার্ষিক 10 লক্ষ টাকা ও মারাঠা অশ্বারোহী দিয়ে সাহায্যের বিনিময়ে দাক্ষিণাত্যে 6টি মোগল সুবা থেকে শাহু দেশ ও স্বদেশমুখী আদায়ের অধিকার লাভ করে। এই ছিল সন্ধির শর্ত। এবার দেখে নিই এই সন্ধির গুরুত্ব কী ছিল। ভবিষ্যৎ মারাঠা সাম্রাজ্য স্থাপনের সোপান ছিল এই সন্ধি। এই সন্ধির ফলে দাক্ষিণাত্যে মারাঠা প্রভাব বৃদ্ধি পায়। দিল্লির মোগল দরবারেও মারাঠা প্রভাব প্রতিপত্তি অনুভূত হয়। দেখে নিই পরের প্রশ্ন, হিন্দু পাতশাহী কি? উত্তর বলছি। মুসলমানদের হাত থেকে শাসন ক্ষমতা কেড়ে নিয়ে হিন্দু রাজত্ব স্থাপন করার অর্থই ছিল হিন্দু পাতশাহী। মারাঠা পেশোয়া প্রথম বাজিরাও হিন্দু জাতিকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য এই আদর্শ ঘোষণা করেছিলেন। এর দ্বারা প্রভাবিত হয়ে এই রাজপুত রাজা তার প্রতি সমর্থন জানান। পরবর্তী প্রশ্ন দেখে নিই, কাকে কেন মারাঠা জাতির ম্যাগনা কার্টা বলা হয়? উত্তর বলছি। প্রথম বাজিরাও 1720 থেকে 1740 খ্রিস্টাব্দে অর্থাৎ প্রথম বাজিরাওকে মারাঠা জাতির ম্যাগনা কার্টা বলা হয় কারণ সাহস, দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ প্রথম বাজিরাওয়ের
আদর্শে মারাঠারা সর্বপ্রথম সর্বভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেন এবং হিন্দু পাতশাহীর আদর্শ গ্রহণের মাধ্যমে মারাঠা নেতৃত্বে হিন্দু সাম্রাজ্য স্থাপনের আদর্শ ঘোষণা করেন। ঐতিহাসিক গ্রাসডাফ তাকে মারাঠা জাতির নেপোলিয়ান বলে অভিহিত করেছেন। চলে আসা পরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের গুরুত্ব লেখো। বা কী ছিল? উত্তর বলছি 1761 খ্রিস্টাব্দে পেশোয়া বালাজি বাজিরাওয়ের গাতি ভ্রাতা সদাশিব রাও ও জ্যেষ্ঠ পুত্র বিশ্বাস রাওয়ের নেতৃত্বাধীন মারাঠা বাহিনীর সঙ্গে আফগান অধিপতি আহমদ শাহ আবদালির পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে মারাঠাদের পরাজয়ের ফলে সর্বভারতীয় হিন্দু সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন চিরতরে বিলুপ্ত হয়। মারাঠাদের পতনের ফলে ইংরেজরা বাংলাদেশ ও দাক্ষিণাত্যে আধিপত্য স্থাপনের সুযোগ পায়। পরবর্তী প্রশ্ন হলো আমাদের বান্দা বৈরাগী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। বান্দা বৈরাগী বা বান্দা বাহাদুর ছিলেন গোবিন্দ সিংহর প্রিয় শিষ্য। গোবিন্দ সিংহের মৃত্যুর পর খালসা বাহিনীর দায়িত্ব তার উপর অর্পিত হয়। তার নেতৃত্বে অর্থাৎ 1708 থেকে 1716 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে শিখদের স্বাধীনতা সংগ্রাম দুর্বার হয়ে ওঠে। শেষ পর্যন্ত 1716 খ্রিস্টাব্দে মোগলদের অত্যাচারে তার মৃত্যু হয়। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। কোন মোগল সম্রাটের আমলে কান্দাহার মোগল হস্তচ্যুত হয়? 1622 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে তখন পারস্য সম্রাট ছিলেন শাহ আলম। পরের প্রশ্ন, শাহজাহানের রাজত্বকালে কবে কোথায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়? উত্তর, ঐতিহাসিক আব্দুল হামিদ খান লাহোরি ও পিটার মান্ডির বিবরণ থেকে জানা যায় যে মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে 1630 থেকে 32 খ্রিস্টাব্দে গুজরাট ও দাক্ষিণাত্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এর ফলে লক্ষ লক্ষ লোক প্রাণ হারায়। পরের প্রশ্ন, বাংলায় কোথায় কবে প্রথম ইংরেজ কুঠি স্থাপিত হয়? 1651 খ্রিস্টাব্দে হুগলিতে। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাটের আমলে মেবার মুঘলদের বশ্যতা স্বীকার করে? উত্তর বলছি 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজত্বকালে মেবারের রানা অমর সিংহ মোগলদের কাছে প্রথম বশ্যতা স্বীকার করে। পরের প্রশ্ন, কোন মোগল সম্রাটের আমলে মেবার মোগলদের, এটা তো হয়ে গেল। পরের প্রশ্ন, কে কবে ইংরেজ কোম্পানিকে প্রাচ্য দেশে বাণিজ্য করার অনুমতি দেয়? দেখে নে উত্তর। পর্তুগিজ ও ডাচদের বাণিজ্যিক সাফল্য ইংরেজদের ভারতে আসতে অনুপ্রাণিত করেছিল। ভারতে বাণিজ্যের জন্য ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য প্রাচ্য দেশে বাণিজ্য করার অনুমতি পায় 1600 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? দেখে নিই উত্তর। 1696 থেকে 1710 খ্রিস্টাব্দ। 1696 থেকে 1700 খ্রিস্টাব্দ জোপ চার্নক কলকাতা, গোবিন্দপুর, সুতানটি গ্রাম তিনটি ইজারা নিয়ে একটি দুর্গ স্থাপন করেন। রাজা তৃতীয় উইলিয়ামের নামানুসারে দুর্গটির নাম হয় ফোর্ট উইলিয়াম দুর্গ। কলকাতা, গোবিন্দপুর, সুতানটি গ্রাম তিনটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মহানগরী কলকাতা। 1690 খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন ঘটেছিল। পরের প্রশ্ন দেখে নিই, কোন পর্তুগিজ নাবিক সর্বপ্রথম ভারতে আসেন? দেখে নিই উত্তর। 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সর্বপ্রথম আফ্রিকার দক্ষিণ প্রান্তে অবস্থিত উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করে ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত কালিকট বন্দরে উপস্থিত হন। কালিকটের রাজা ছিলেন জামোরিন। পরবর্তী প্রশ্ন হলো, ইউরোপীয় বণিকদের ভারতে আগমনের নতুন জলপথ আবিষ্কারের কারণ কি? দেখে নিন উত্তর। 1453 খ্রিস্টাব্দের পর অটোমান তুর্কিরা ভারত ও ইউরোপের বাণিজ্য পথ সম্পূর্ণভাবে দখল করে। তারা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আদায় করলে ইউরোপে ওই সব পণ্যের মূল্য প্রচুর বৃদ্ধি পায়। ইউরোপীয় বণিকরা
তখন সরাসরি সমুদ্রপথে ভারতে পৌঁছতে উদ্যোগী হয়। এই উদ্যোগ থেকেই শুরু হয় নতুন জলপথ আবিষ্কারের প্রয়াস। দেখে নিই পরের প্রশ্ন, আলবুকার্ক কে ছিলেন? উত্তর, প্রাচ্য দেশে পর্তুগিজ আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন পর্তুগিজ গভর্নর আলবুকার্ক। তিনি গোয়া, ভারত মহাসাগর, ভারতের উপকূলবর্তী স্থলভাগ পর্তুগিজ শাসন স্থাপনে সফল হন। তিনি গোয়াকে একটি সুসজ্জিত বাণিজ্যিক ও সামরিক কেন্দ্রে পরিণত করেন। তিনি পর্তুগিজদের ভারতীয় নারী বিবাহ করার জন্য উৎসাহিত করেন। দেখে নিই আজকের শেষ প্রশ্ন এবং সেই সঙ্গে মুঘল সাম্রাজ্য টপিকের ওপর শেষ প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? এর উদ্দেশ্য কী ছিল? মানে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 1800 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল ভারতে কর্মরত উচ্চপদস্থ কর্মচারীদের ভারতীয় ভাষা, আইন, সংস্কৃতি ও রীতিনীতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। বাংলা সাহিত্যের বিকাশে কলেজের কৃতী অধ্যাপকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ছিল আজকের শেষ কয়েকটি মুঘল সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।